লজ্জাবোধ থাকতো। সত্যি বলেছিল না, গলায় কি ফাঁসি কাটে ঝুলে পড়বো? মমতা ব্যানার্জি উচিত ছিল গলায় দড়ি দিয়ে ঝুলে পড়া। এরা তো বেশি পড়াশোনা বা শিক্ষিত লোকজন নয়, অতটা জানেও না অনুব্রত মণ্ডল। তো ঘটনা হচ্ছে এই সমস্ত বাল্ক এমন, মানে যখন টাকা বিভিন্ন খাতে, সরকারি খাতে চুরি করার জন্য অডিট করে বন্ধ করে দিল কেন্দ্র সরকার, তখন লাফালাফিটা আরও বেড়ে গেল। আমফান হয়ে গেল, হঠাৎ 1,00,00,000 কোটি টাকার বিল চলে গেল। তো মানে টাকা কি করে ঝাড়তে হয় তৃণমূল কংগ্রেস থেকে শিখতে হবে। দিনের দিনটা বামপন্থীদের জন্য খুব একটা সুখকর নয়। তাদের সত্যিই হয়তো গিয়ে তাদের রাজনৈতিক আশ্রয় কোথায় নেবেন তারা এখন থেকে, চীন না পাকিস্তান না বাংলাদেশ, সেটা নিয়ে চিন্তা ভাবনা করলো। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন। সংখ্যালঘুদের মধ্যে সবাই তো আর মৌলবাদী নন, অনেক ভালো মানুষ রয়েছেন যারা ভারতীয়বাদে বিশ্বাস করেন। যদিও তসলিমা নাসরিন মানে বিদেশি নাগরিক, কিন্তু ওনার যে অ্যাক্টিভিটিস ছিল, ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যে সুসম্পর্ক ছিল, বা বাংলাদেশের মৌলবাদের বিরুদ্ধে ওনার লড়াই ছিল, মানে উনি চলে যাওয়ার পরেই ফান্ডামেন্টাল অ্যাক্টিভিটিস আরও বেড়ে যায়। এবং পরবর্তীকালে হতে 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 একসময় দেখেছেন শেখ হাসিনাকে ওখান থেকে কীভাবে বিতাড়ন করা হয়েছিল। মানে বাংলাদেশ যখন গঠন হয়েছিল সে সময় থেকেই ইন্দো বাংলাদেশের যে একটা সম্পর্ক, সেটা মাঝে মাঝেই ডিস্টার্ব হয়েছে এই মৌলবাদীদের জন্য। বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী বা মানে বিশিষ্ট নাগরিক চেয়েছিলেন, বা কিছু লোকজন যারা বিশ্বাস করেন যে ভারত আর বাংলাদেশের সুসম্পর্ক থাকা উচিত, এই সম্পর্কটা যাতে বজায় থাকে এবং মৌলবাদীরা এখান থেকে চলে যাক। দুঃখজনকভাবে মানে আমাদের যে আগের এখানকার রাজ্য সরকার ছিল, তার যে অ্যাক্টিভিটিস ছিল এটা অ্যান্টি ইন্ডিয়ান ছিল। ফলে বাংলাদেশের মৌলবাদকে প্রশ্রয় দিয়েছে, ওখান থেকে এসে ইনফিল্ট্রেশন করেছে, রোহিঙ্গাদের ইনফ্লাক্স হয়েছে। হওয়ার পরে পুরো সিস্টেমটাকে, মানে যেটা জনসংখ্যার যে চেঞ্জেস, যেটা এই ব্যাপারটা এমনভাবে ঘটিয়েছে। আর সবথেকে বড় কথা, মৌলবাদীদের এখানে ঢুকিয়েছে, জঙ্গিদের ঢুকিয়েছে, এবং এখানে কন্টিনিউয়াসলি এখানকার পলিটিক্যাল সিস্টেমকে ডিস্টার্ব করেছে। এবং এই জোর করে ক্ষমতা দখল এদের অনেক বড় চিন্তাভাবনাও ছিল। পরবর্তীকালে এদের একটা নতুন রাষ্ট্র ফরমেশন, যেটা আমরা ডিপ স্টেট থিওরি, কিভাবে কি হচ্ছিল, পুরো জিনিসটাই সামনে এসছে ধীরে ধীরে। নাসরিনের মাদরামি যেগুলো কন্টিনিউয়াসলি করে এবং ভয় দেখায়, এখানে ল অ্যান্ড অর্ডারকে চ্যালেঞ্জের মুখে ফেলে, বা বিভিন্ন অ্যাক্টিভিটিস আপনি দেখবেন, কিছু ঘটনা ঘটলেই ভাঙচুর, মার্ডার, আর্সেনিং মানে আগুন ধরিয়ে দেওয়া, লুটপাট, এগুলো একটা কমন ফ্যাক্টর রয়েছে। আপনি দেখুন এই সরকারের আমলে যে যখনই শুরু করেছে, সরকার এত স্ট্রং অ্যাকশান নিয়েছে, ঘরে ঢুকে গেছে। এই অ্যাকশান কিন্তু চলবে, এবং গুন্ডা দমন বিলও পাস হয়ে গেছে। তো এবার আইন কার্যকর হয়ে গেছে। সেই সময়কার অবস্থা আজকের অবস্থা এক নয়। আজকের বলিষ্ঠ সরকার এমন কোনো কাজ করতে দেবে না যেটা সন্ত্রাস বা এই যে ভ্যান্ডালিজমকে সাপোর্ট করে। আজকে এরাও বুঝতে পারছে যে সামান্যতম সরকারের বিরুদ্ধে গিয়ে সমস্ত কাজকর্ম করে, মানে যেটা শান্তিপূর্ণভাবে আপনি যে কোনো বিক্ষোভ প্রদর্শন করতেই পারেন যদি আপনার পছন্দ না হয়, কিন্তু দেশের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন, তাও এইভাবে অশান্তি বাঁধিয়ে, প্রত্যেকে বুঝতে পেরেছে যে এদের শ্রীঘরে জায়গা হবে, না হলে সম্পত্তি ক্রোক করে নেওয়া হবে, না হলে পিঠের চাল তুলে নেওয়া হবে। কথাটা তো বললেন একদম সঠিক, কিন্তু তিনি এটা বলেছেন, তিনি কুরুচিকর মন্তব্যের জন্য বিখ্যাত। উনি কি বলেন, মাঝে মাঝে রাজনৈতিক শিষ্টাচার ছাড়িয়ে কথা বলেন। আমার মনে হয় যে এই ধরনের কুরুচিকর মন্তব্য রাজনীতি থেকে বিরত রাখা উচিত। আর ওনার যদি এতই অসুবিধা হয়, উনি নিজের ছাদেও জায়গা দিতে পারেন। বিরোধিতা করার জন্য বিরোধিতা, এটা লেফট ফ্রন্টের নীতি। কী জন্য বিরোধ করছে জিজ্ঞেস করলে বলতে পারবেন না। যারা বিশ্বাসই করে না ভারতবর্ষে এখনো স্বাধীনতা এসছে, যারা এটাই বিশ্বাস করে আজাদি ঝুটি হ্যায়, তো তাদের সম্পর্কে আপনি কি মন্তব্য করবেন? আপনি দেশকে, এখানে থাকছেন, দেশের সমস্ত সুবিধা নিচ্ছেন, আর দেশের এগেনস্টে কথা বলছেন। ভালো না লাগলে আপনারা দেশ ছেড়ে চলে যেতে পারেন। আপনাদের যে দেশ শেল্টার দেবে, সে চীন হোক না বাংলাদেশ না পাকিস্তান না টার্কি, সেটা নিয়ে আমি মন্তব্য করছি না। আপনাদের এত বিপ্লব করার ইচ্ছা হলে ওখানে গিয়ে ভারতের এগেনস্টে বিপ্লব করুন। দেশে থেকে দেশের বিরুদ্ধে বিপ্লবটা আর হবে না। দিনটা
বামপন্থীদের জন্য খুব একটা সুখকর নয়। তাদের সত্যি হয়তো গিয়ে তাদের রাজনৈতিক আশ্রয় কোথায় নেবেন তারা এখন থেকে, চীন না পাকিস্তান না বাংলাদেশ, সেটা নিয়ে চিন্তা ভাবনা করবে। ফোন নিয়ে আইএসএফ নেতা তারা মানে বাঁদরামি করবে, তাদের টাইট না করলে যেটাই আপনি উন্নয়ন করতে যান সেটা তো নষ্ট করবে। ঘরে যদি দুষ্টু ছেলে থাকে, যদি বাবা মা শাসন না করে, তাহলে যাই বাবা মা নিয়ে আসুক না কেন, বাবা মা ফিরে এসে থেকে ঘর ভাঙচুর করে রেখেছে, ঘরটাকে নোংরা করে রেখেছে, যা খুশি করছে, প্রথম তো তাদের ঠিক করতে হবে। আর ভান্ডার অলরেডি 1,30,00,000 মহিলাকে দেওয়া হয়েছে, সংখ্যাটা আরও বাড়বে। পুরনো যে তৃণমূলের যারা কর্মী, যার বা লেফট ফ্রন্টের অনেক তো লোকজন এখনও পঞ্চায়েত বা এই সিস্টেমের মধ্যে রয়েছেন, তারা আপলোড করেননি বলে হয়নি। আর 2 নম্বর কথা, যদি এখন আপনি ভাবেন যে ওই পুরুষরাও অন্নপূর্ণা ভাণ্ডার পাবে, যারা বিদেশি নাগরিকরাও পাবে, এটা যদি বৈধ হয় তাহলে কিছু বলার নেই। তাহলে আপনিও মনে হয় যে আপনাকে যেটুকু শ্রদ্ধা মানুষ করে সেই শ্রদ্ধাটা চলে যাবে, আপনিও তাহলে ওই স্রোতের সাথেই হাঁটছেন, এটা ধরে নেওয়া হবে। বিদ্যুৎ ফ্রি এর ব্যাপারটা সরকার সবে চলতে শুরু করেছে, প্রথম বাজেটেই এত কিছু বলিষ্ঠ ডিসিশন নিয়েছে এবং সকলকে খুশি রেখে সরকারটা করে, সরকারকে পুরো মানে এটা যেটা বাজেটটা হয়েছে এটা তো পূর্ণাঙ্গ বাজেট আমরা এখনো করার জায়গায় আসিনি। 1-2 বছর চলতে দিন, নিঃসন্দেহে 8,15,000 কোটি টাকার দেনা নিয়ে শুরু করেছে। তো সরকারকেও তো কিছুটা ব্রিদিং স্পেস দিতে হবে। তথা কথিত রাজপুত্র এতগুলো কেস আছে, মানে এত কেসে জড়িত আছে, কি বলবো, কয়লা, গরু, বালি, পাথর, তারপরে রেশন, চাকরিরও আবার বিভিন্ন স্তর আছে, উচ্চশিক্ষা, মধ্যশিক্ষা, নিম্নশিক্ষা, ক্লারিক্যাল, তারপরে সেই ফায়ার ব্রিগেডের চাকরি, এরপরে আরও অনেক কিছু বেরোবে। তারপরে আরও যত রকম দুর্নীতির সাথে উনি জড়িত রয়েছেন, এই যে বা পরবর্তী এবারে কত কেস উনি তো নিজেই বুঝতে পারছেন না। এবার প্রত্যেকটা কেসে যদি ডিম এরম চলতে থাকে তাহলে কত ডিম খেতে হবে, সত্যিই তো উনি আতঙ্কিত, এটা বলাই যায়। দেখুন, এর ভান্ডার যত বেশি হবে মানুষের বিক্ষোভ তত বেশি হবে। তা প্রত্যেকটা কেসে যদি মানুষ ডিম ছুঁতে শুরু করে, বেচারা যাবে কোথায়? মন্তব্য করছেন অনুব্রত। আবার কত দিক দিয়ে জমা দিত সেটা তো মানে এখনো বলেনি। আর এখনো মানে এই কথাটা বলেছেন যে অভিষেকের কাছে টাকা পাঠাতাম, কিন্তু আসল চোর যে মমতা ব্যানার্জি। দেখুন, কেউ যদি পুরো ব্যাপারটায় সম্মতি নেই, যিনি নিজেই বলছেন যে 294টাকে আমি প্রার্থী, আমার অনুপ্রেরণা ছাড়া আলিপুর চিড়িয়াখানায় সিংহ জন্মায় না, তো তার অনুপ্রেরণা ছাড়া একটা চুরিও হয়নি, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। সবাই অনুপ্রাণিত হয়ে চুরি করেছিল, যারা চুরি করেছে 2-1বার জেল ফেল খেটে বুঝেও নিয়েছে যে পরবর্তীকালে তাদের অবস্থা কি হতে পারে। তো আবার সেই রিস্কটা কেউ নেয়, সেই জন্য সবাই ছেড়ে চলে গেছে। মানে ওনাকে এখনো প্রকাশ্যে চোর 2-1জন বলেছে, বাকিরা সময় মতো বলবে। হয়তো কিছুটা ভদ্রতার মোড়কে রাখা অবস্থায় কথাগুলো বলেছে। এরপরে কোনোদিন ফোন করে বলে, দিদি তোমার অনুপ্রেরণায় চুরি করতে হয়েছিল, তুমিই দায়ী, এটাও হয়তো প্রকাশ্যে আসবে। আর তাতে যদি এটা সঠিক হিসাব দেয়নি আমি যতটা জানি, মানে ইন্টারনাল খবর বলছি, মানে ইডি শুধু মানি ট্রেল পেয়েছে সেটা অ্যারাউন্ড 92 বা 99,000 সিআরের, যেটা বিদেশে টাকা পাচার করেছিল বা ওনার যে ইনভেস্টমেন্ট বা বিভিন্ন কিছু আছে। মানে এটা তো তোলার, অনুব্রত মণ্ডলকে দিয়ে একটা জায়গায় তোলা, তো কিন্তু তোলাবাজ তো সব জায়গায় ফিট করে রেখেছিল, সব স্তর থেকে তোলাবাজরা তোলাবাজি দিত। তো সেটা যদি মাথায় রাখেন, কত মানে বিলিয়ন হবে এটা বলাটা খুবই কঠিন। তবে এটুকু বলতে পারি যে যে মানে এক তো হচ্ছে বিভিন্ন এই কয়লা, বালি, গরু, পাথর, এগুলোর একটা দিক আছে। আর বিভিন্ন যে টেন্ডার বা সরকারি টাকা যে ডাইভার্ট করে দেওয়া হয়েছে, ফান্ড ডাইভার্ট, ওটা আরও বেশি। মানে এতদিন ধরে কেন্দ্র সরকার যে টাকা পাঠিয়েছে বা কেন্দ্র রাজ্যের যে যৌথ যে ট্যাক্স থেকে যে টাকাটা আসে, যেটা বিভিন্ন সরকারি প্রকল্পে লাগে বা বিভিন্ন গ্রান্ট থেকে যে টাকা আসে, সেগুলো হিসাব করে দেখুন। অত বেশি পড়াশোনা বা শিক্ষিত লোকজন নয়, অতটা জানেও না অনুব্রত মণ্ডল। তো ঘটনা হচ্ছে এই সমস্ত বাল্ক এমন, মানে যখন টাকা বিভিন্ন খাতে, সরকারি খাতে চুরি করার জন্য অডিট করে বন্ধ করে দিল কেন্দ্র সরকার, তখন লাফালাফিটা আরও বেড়ে গেল, আমফান হয়ে গেল। হঠাৎ
1 লক্ষ কোটি টাকার বিল চলে গেল। তো মানে টাকা কি করে ঝাড়তে হয় তৃণমূল কংগ্রেস থেকে শিখতে হবে। আর অভিষেক ব্যানার্জির ওই ভলিউমটা অনুব্রত মণ্ডল যেটা বলেছেন তাতে 4 গুণ হবে। পুরো টাকাটা সাইফনিং হয়েছে। আর সব থেকে বড় কথা, আপনি নিশ্চিন্ত থাকুন যে আগামী দিনে প্রত্যেকটি দিক থেকে দুর্নীতির মানে খবর আরও পাবেন। এই যে যেমন ছোট্ট করে বলি, বীরভূমের যে ডিসিআই, আগে বছরে 60 কোটি টাকা কালেকশন হতো, এই সরকার আসার পরে প্রথম মাসেই 83 কোটি। তো কি করে হলো? এটা ম্যাজিক না। মোটামুটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন বছরে 1200 কোটি টাকা কালেকশন হওয়ার কথা। মানে এই যে কালেকশনগুলো হয়নি, তাহলে এরকম প্রত্যেকটা সেক্টরে, মদ বলুন, জমির রাজস্ব বলুন, বিভিন্ন মানে খাস জমিকে রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে, সব দিক থেকে মানে টাকা কামাতে কতভাবে হয় সেটা নিয়ে তৃণমূল সরকার রিসার্চ করেছিল। আপনি বলছেন সব দিকে বেরোবে, এদিকে ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর মতো কিছু করার নেই, জানেন তো। মানে এক তো অভিষেক ব্যানার্জি মানে চুরি সাম্রাজ্যের মানে বিসংবাদিত নায়ক। চুরি আমার মনে হয় ভারতবর্ষের ইতিহাসে কেউ করতে পেরেছে। 2 নম্বর হচ্ছে চরিত্রেরও যা খবর পাওয়া যায় বিভিন্ন জায়গা থেকে, তারপরেও যে গলা বাজিয়ে এইসব বলা যায়, মানে ন্যূনতম এই পরিবারটা যদি ন্যূনতম লজ্জাবোধ থাকতো। সত্যি বলেছিল না, গলায় কি ফাঁসি কাটে ঝুলে পড়বো? মমতা ব্যানার্জি উচিত ছিল গলায় দড়ি দিয়ে ঝুলে পড়া, যা উনি করেছেন এর জন্য। মানে পশ্চিমবঙ্গের মানুষকে যা টর্চার করেছেন 15 বছর এবং যেভাবে রাজ্যকে পিছনে নিয়ে গেছেন, সামান্য লজ্জা থাকলে ওনার উচিত ছিল ফাঁসি কাটে ঝুলে পড়া। মাঝে মদন মিত্রের বাড়িতেও অভিযান। আপনি 100 টাকা তুলছেন, 75 টাকা দিয়ে দিতে হচ্ছে, 25 টাকা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা। মদন মিত্রকেও তো তার পিছনের যারা লোকজন রয়েছে ছড়িয়ে ছিটিয়ে দিতে হয়েছে। তা আপনি নেবেন 75 টাকা, আমি হয়তো পেলাম 10 টাকা, তো সেই নিয়ে তারপর আমি জেলও খাটবো, আপনার হয়ে স্তুতিও গাইবো। এটা কি করে সম্ভব? এই আর তারপরে আমি তো নিজে খেটেছি, তারপরে স্ত্রী পুত্র সবাই মিলে সপরিবারে জেল খাটবো, এটা হয়? তো কেউ মানে শীতকালে আমাদের এই সার্কাস ময়দানে যেমন সার্কাস হয়, তৃণমূল একটা সার্কাসই। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।